আমার নাম জয়া। আমার বয়স ৪৫ বছর। আমি মুম্বাই যে আমার শাশুড়ি এবং ছোট ছেলের সঙ্গে বাস করি। আমার স্বামী কিছু সময় আগে দুর্ঘটনায় মারা গেছে। জীবন চলার পথে আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে যাই, যা আমাকে নতুন সম্পর্কের একটি অদ্ভুত মোড়ে নিয়ে যায়। একদিন আমি এবং আমার শাশুড়ি একটি বিয়েতে গিয়েছিলাম। বিয়ের অনুষ্ঠানে ভিড় ছিল ব্যাপক, এবং সেখানে আমার পরিচয় হয় আমাদের গ্রামের প্রভাবশালী নেতা হরি প্রতাপ সিংয়ের সঙ্গে। আমি যখন সেখান গিয়েছিলাম তখন শাশুড়ি আমাকে ডাকলেন, অরে জয়া, শুন। আসো, আমি তোমাকে আমাদের ঠাকুর হরি প্রতাপ সিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি গু। যখন তিনি এলেন তখন আমি মাথায় পল্লু নিয়ে একটু সংকোচ নিয়ে তার পায়ে নমস্কার করলাম। তিনি আমাকে ভদ্রতার সঙ্গে দেখলেন। তার দৃষ্টি যেন আমার মুখ থেকে সরাসরি আমার কোমরের দিকে চলে গেল। শাশুড়ি আমাকে বললেন, দেখো, তাকে বলো তো তার বয়স কত। আমি কিছু বলার আগে তিনি নিজেই বললেন, এই তো, আমার বয়স ৮০ বছর, কিন্তু আমি কি ৮০-এর মতো দেখাচ্ছি? আমি মুচকি হাসলাম। সত্যি বলতে, হরি প্রতাপ সিং তার বয়সের তুলনায় অনেক তরুণ এবং শক্তিশালী ছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর শাশুড়ি তাকে আমাদের বাড়িতে থাকার জন্য অনুরোধ করতে থাকলেন। ঠাকুর সাহেব, আপনি কিছুদিন আমাদের বাড়িতে থাকুন। এখানে শহরের কাজগুলি শেষে আমাদের সাথে কিছু সময় কাটান। হরি সাহেব অবশেষে রাজি হলেন এবং আমাদের বাড়িতে চলে এলেন। বাড়িতে ঢুকতেই তিনি আমাকে জিজ্ঞেস করলেন, জয়া, তোমার কি কোনো আপত্তি আছে? আমি হেসে বললাম, আপনি কি বলছেন ঠাকুর সাহেব? আমাদের খুশি হবে। এভাবে সময় কাটতে লাগল। জনপ্রিয় হরি সাহেব আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গেলেন। তিনি মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলতেন, কিন্তু তার দৃষ্টি প্রায়ই আমার দিকে স্থির হয়ে যেত, বিশেষত আমার কোমরের দিকে। একদিন আমি যখন আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলাম, তখন দেখলাম হরি সাহেব ঘরে আগে থেকেই বসে আছেন। আমরা একে অপরের দিকে তাকালাম, এবং শাশুড়ির ইশারায় আমি আবার পল্লু মাথায় নিয়েছিলাম। তারপর আমি চা তৈরির জন্য রান্নাঘরে চলে গেলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ গভীরভাবে আমাকে পর্যবেক্ষণ করছিল। এরপর আমাদের বাড়িতে দিনগুলো কেটে গেল, এবং আমি বুঝতে পারলাম যে আমার জীবনে হরি প্রতাপ সিংয়ের উপস্থিতি আমাকে ভিন্ন এক অনুভূতিতে ভরিয়ে দিয়েছে। আমি তাদেরকে বললাম, অরে ঠাকুর সাহেব, আপনি কেন কষ্ট করছেন? আমাকে বলেছিলে তো আমি বানিয়ে দিতাম। ঠাকুর সাহেব হাসলেন এবং বললেন, জয়া, আমি তোমার কষ্ট করতে চাই না। আমার কাজ তো রাত জাগতে হয়। আমি তাদের আশ্বাস দিতে বললাম, এতে কোনো কষ্ট নেই ঠাকুর সাহেব, আর যদি শাশুড়িমা আপনাকে চা বানাতে দেখে তাহলে তো আমাকেই শাসন করবে। সেই সময় আচমকা আমার নজর ঠাকুর সাহেবের দিকে পড়ে। তিনি আমাকে গভীর চোখে দেখছিলেন। তার দৃষ্টি যেন আমার পল্লুর উপর অটক হয়ে গেল। ভীতির মধ্যে আমি তৎক্ষণাৎ মাথায় পল্লু টেনে নিলাম এবং চা তাদের সামনে রাখলাম। এরপরে থেকে আমি প্রতিদিন রাতে ঠাকুর সাহেবের জন্য চা বানানোর কর্মসূচি শুরু করে দিলাম। কিন্তু আমি অনুভব করলাম যে যখনই আমি তাদের কাছে যাই তারা আমাকে গভীর নজরে দেখেন। আমি মাথায় পল্লু রাখি, তবুও তাদের দৃষ্টির প্রাবল্য থেকে মুক্ত হতে পারি না। একদিন আমার বর দেবর বাড়িতে এলেন। শাশুড়ি মা তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কারণ তারা ৬ মাস আমার কাছে এবং তারপর ৬ মাস বর দেবরজির কাছে থাকতেন। শাশুড়ি মা আমাকে বললেন, জয়া, ঠাকুর সাহেবের ভালো করে খেয়াল রেখো, তাদের কোনো ধরনের অসুবিধা যেন না হয়, আর হ্যাঁ, তাদের সামনে সবসময় মাথায় পল্লু নিয়ে যে যোগু। শাশুড়ি মা চলে যাওয়ার পর কিছুদিন সবকিছু স্বাভাবিকই ছিল। ঠাকুর সাহেব এবং আমার মধ্যে কথোপকথন বাড়তে লাগল। এক রাতে আমি তাদের ঘরে খাবার নিয়ে গেলাম। ঘরটি অন্ধকার ছিল। যেভাবে আমি ভিতরে গেলাম আমাকে অদ্ভুত এক অস্থিরতার অনুভূতি হল। আচমকাই খাবার আমার হাত থেকে পড়ে গেল। শব্দ শুনে ঠাকুর সাহেব লাইট জ্বালালেন। তিনি বললেন, সরি জয়া, আমার জন্য তোমার কাজ বিগড়ে গেল। আমি হাসি মুখে উত্তর দিলাম, কোনো ব্যাপার নেই, আমি পরিষ্কার করে দেবগু। আমি ভাবলাম, আসলে আমার সাথে কি হল? ঠাকুর সাহেব বললেন, জয়া, লাও, আমি নিজেই এটা পরিষ্কার করে দিচ্ছি। তখন আমি তৎক্ষণাৎ উত্তর দিলাম, না ঠাকুর সাহেব, আপনি আরাম করুন, আমি করে দিচ্ছি। এরপর আমি ঝুঁকে পড়লাম এবং মাটিতে পড়া খাবার পরিষ্কার করতে লাগলাম। আমি অনুভব করছিলাম যে ঠাকুর সাহেবের দৃষ্টি আমার পৃথিবীশীতল প্রতিটি কাজের প্রতি নিবিড় ছিল এবং আমি মাথায় পল্লু ঠিকভাবে রেখেছিলাম। যখন কাজ শেষ হল তখন আমি একটি নতুন প্লেট নিয়ে ঠাকুর সাহেবকে দিলাম। তারপর আমি নিজের ঘরে ফিরে এলাম। ঘরের আয়নায় দেখলাম আমার শাড়ির পল্লু একটু নিচে ছিল। আচমকাই মনে পড়ল যে এটি একই শাড়ি যা আমি সন্ধ্যায় আমার বন্ধুর বাড়িতে পরিধান করে গিয়েছিলাম, তবে বাড়ি ফিরে আসার সময় পল্লু ঠিক করতে ভুলে গিয়েছিলাম।
ঠাকুর সাহেবের সামনে যাওয়ার এই অবস্থা দেখে আমাকে একটু অস্বস্তি লাগল। পরের সকাল যখন আমি নাস্তা নিয়ে ঠাকুর সাহেবের ঘরে পৌঁছালাম, তিনি তার পরিচিত ভঙ্গিতে বললেন, জয়াগু, একবার বাস আমাকে একটু সময় দাও। তুমি আমার মতোই কাছে আছো। আমার কথা বুঝো। এই কথা আমাকে হিলিয়ে দিয়েছে। প্রতিদিনের রাঁধুনিতে তাদের আসা, বিনা কথা বললেও কিছু না কিছু বলা, আর এখন এই সব বিষয়গুলো ধীরে ধীরে আমার কাছে পরিষ্কার হতে শুরু করেছে যে ঠাকুর সাহেবের দৃষ্টি শুধু আমার কাজের উপর নয়, বরং আমার উপরও। পরে একদিন তারা আমার জন্মদিনের কথা উল্লেখ করলেন। যখন আমি সন্তানের স্কুল থেকে ফিরলাম তখন দেখলাম বিছানায় একটি বাক্স রাখা আছে, যার উপরে লেখা ছিল, জয়া, তোমার জন্মদিনের অনেক শুভেচ্ছা। কি খুলে দেখলাম, সেখানে অনেক শাড়ি ছিল, প্রতিটি শাড়ি হালকা এবং সূক্ষ্ম। আমি বুঝে গেলাম এটা আমার জন্য নয়, বরং অন্য উদ্দেশ্যে। সন্ধ্যার দিকে ঠাকুর সাহেব হাসিমুখে বললেন, জয়া, গিফট পেলেন কিনা? কবে পড়বেন? আমি হাসির সঙ্গে উত্তর দিলাম, জি, কখনো পড়ব, কিন্তু ভিতরে আমি সতর্ক ছিলাম। সেই দিন আমার একটি বন্ধু এসেছিল এবং সে আমার সন্তানকে তার সঙ্গে নিয়ে গেল। রাতে বাড়িতে আমি আর ঠাকুর সাহেবই ছিলাম। চারদিকে একটা অদ্ভুত শান্তি ছিল। আমি দরজা এবং জানালা বন্ধ করে সবকিছু ঠিক করে নিলাম। ঘড়িতে রাত 9:30 বাজতে চলেছিল এবং পরিবেশ ধীরে ধীরে আরও গুরুতর হয়ে উঠছিল। যখন আমি আয়নায় আমার মুখ দেখলাম তখন নিজেকে একটু লজ্জিত মনে হল। খাবারের থালি সাজিয়ে আমি ধীরে ধীরে ঠাকুর সাহেবের ঘরের দিকে এগোলাম। মাথায় পল্লু আজও ঠিক আগের মতো ছিল। যখন আমি ঘরে প্রবেশ করলাম, ঠাকুর সাহেবের নজর কিছুক্ষণ ধরে আমার উপর স্থির ছিল। তারপর তিনি তার ঘরের দরজা আস্তে করে বন্ধ করে দিলেন এবং আমার হাত থেকে থালিটি নিয়ে পাশে একটি টেবিলে রাখলেন। পুরো বাড়ি অন্ধকার ছিল, শুধু একটি টেবিলের ল্যাম্পের হালকা আলো ঝলমল করছিল। কিছুক্ষণ সবকিছু চুপ ছিল, আমি মাথায় পল্লু দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তখন ঠাকুর সাহেব দুই হাতে আমার কাঁধে ছুলেন এবং হাসি মুখে বললেন, জয়া, তুমি কত সুন্দর। আজ খুবই ভালো লাগছে গি। আমি এক পালকের মতো নিঃশব্দ হয়ে গেলাম, তারপর ধীরে ধীরে হাসতে হাসতে বললাম, ঠাকুর সাহেব, এই বয়সে আপনি এত শক্তিশালী দেখাচ্ছেন। কি আমি আপনাকে বাবা বলবো? তিনি হাসতে হাসতে বললেন, বিলকুল জয়া, তুমি আমাকে বাবা বলতে পারো। তাদের কি জানি ছিল না যে আমি তাদের শূন্য বাবার মতো দেখছিলাম। পরের দিন সকাল হলে বাড়ির সমস্ত জানালা বন্ধ ছিল। আমি ঠাকুর সাহেবকে নাস্তা দিলাম এবং স্নানের জন্য পানি প্রস্তুত করার খবর দিলাম। তিনি আমাকে দেখলেন এবং আমি ঘরটি থেকে বেরিয়ে এলাম। এমন করেই সময় চলে গেল এবং এভাবে 3 মাস কেটে গেল। পরে একদিন আমার শাশু মা ফিরে এলেন এবং ঠাকুর সাহেবের বিদায় হওয়ার সময় এসে গেল। কয়েকদিন পর আমি শাশুড়িমা এবং ঠাকুর সাহেবের কথা শুনলাম। শাশুড়িমা জিজ্ঞেস করলেন, ঠাকুর সাহেব, আপনার দিনগুলো কেমন কাটছে? আপনার কাজ সম্পন্ন হয়েছে? ঠাকুর সাহেব উত্তর দিলেন, হ্যাঁ বিগি, যা আপনার বলা ছিল সবই সম্পন্ন হয়েছে। জয়ার যা প্রয়োজন ছিল তাকে সেগুলোও মিলে গেছে। কি এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এর মানে ছিল যে শাশুড়িমা এবং ঠাকুর সাহেব আগে থেকে কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। পরে কিছু বছর পরে ঠাকুর সাহেবের মৃত্যু হয়ে যায়। চলে যাওয়ার সময় তিনি তার সম্পত্তির একটি অংশ আমার নামে লিখে দেন, যেন তিনি আমাকে তার কন্যা হিসেবে মনে করেছেন। এভাবেই ছিল ঠাকুর সাহেব এবং আমার গল্প। তো বন্ধুরা, কেমন লাগল আপনাদের এই গল্প? আপনার মতামত মন্তব্যে জানাতে ভুলবেন না। যদি এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করেছে তাহলে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আগামীতে আরও এমনই রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন